হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইবি ফিজিক্স। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের লেকচারে। তো আজকে আমরা ক্লাস 10 আইসিএসসি বোর্ডের ক্যালোরিমেট্রি চ্যাপ্টারটি শুরু করছি, ওকে। এবং এই লেকচারটি আগের ফোর্সের লেকচারের মতো 30 মিনিটসের মধ্যে আমরা রাখবো না। এই লেকচারে আমরা কমপ্লিট থিওরি প্লাস নিউমেরিক্যাল করব, ওকে। তো যাদের এই চ্যাপ্টারটিতে স্পেসিফিক এই চ্যাপ্টারটিতে একটু সমস্যা আছে যে নিউমেরিক্যালস হয় না অথবা কনসেপচুয়ালি একটুখানি লো আছো তোমরা, তো এই লেকচারটি দেখলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তো প্রথমেই আমরা চ্যাপ্টারটি শুরু করার আগে আমি একটা কোয়েশ্চেন করব, একটা জেনারেল একটা কোয়েশ্চেন। যে দেখো, এখন বাইরে ঠান্ডা পড়েছে, মোটামুটি 11-12 ডিগ্রি তো প্রতিদিনই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যদি তুমি তোমার হ্যান্ডকে রাব করো, ওকে, রাব করলে কি হয়? ওই জায়গাটা একটু গরম হয়ে যায় না, তাই না? তাহলে দেখো, একটা হিট আমরা ফিল করতে পারি। তাহলে যখন আমরা আমাদের দুটো হাত কিভাবে রাব করি, একটা হিট আমরা ফিল করতে পারি। তোমরা করে দেখো, লেকচারটি দেখতে দেখতে তোমরা রাব করো নিজেদের হাত, দেখবে একটা হিট ফিল হচ্ছে। তাহলে এই হিটটা কিন্তু বাইরে থেকে আসছে না কোথা থেকে, তাই না? আচ্ছা, এমনও নয় যে হিটটা আমাদের হাতের মধ্যে ছিল। কি বললাম, বোঝা গেল? তাহলে এই যে হাত রাব করলে কেন গরম হচ্ছে? তাহলে এই কোয়েশ্চেনটি আজকে আমাদের, মানে এই কোয়েশ্চেনের সলিউশন আজকে আমরা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই বলি, an object is made up of large number of molecules. দেখো, যে কোনো টাইপের অবজেক্ট, সেটাই পেনটা হতে পারে, তুমি হতে পারো, আমি হতে পারি, যে কোনো কেউ হতে পারে। কি বললাম, বোঝা গেল? প্রত্যেকটি অবজেক্ট কিন্তু মিলিয়নস বিলিয়নস অফ মলিকিউলস দিয়ে তৈরি, রাইট? এবারে এই যে মলিকিউলসগুলো, এরা কিন্তু রেস্টে থাকে না। কি বললাম, বোঝা গেল? এরা র্যান্ডামলি এদিক ওদিক মুভ করতে থাকে। তার মানে ধরো আমি বললাম যে এটা একটা বডি, ওকে। তার মানে এখানে আমি বললাম যে এখানে 5টা মনে করো মলিকিউলস আছে, এর নাম্বার অফ মলিকিউলস আছে, মানে অনেকগুলো, বাট আমি স্টিল ধরে নিচ্ছি 5টা মলিকিউলস আছে, 5টা মলিকিউলস আছে। এবং এই 5টা মলিকিউলস র্যান্ডামলি মুভ করছে। র্যান্ডামলি মুভ করছে মানে ধরো এই পার্টিকেলটা এইদিকে মুভ করছে, ঠিক আছে, এই পার্টিকেলটা এইদিকে মুভ করছে, এই পার্টিকেলটা এইদিকে মুভ করছে, এই পার্টিকেলটা এইদিকে মুভ করছে, এই পার্টিকেলটা নিচের দিকে মুভ করছে। তার মানে প্রত্যেকটি মলিকিউলসের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি আছে। কি বললাম, বোঝা গেল? এর কাছে ভেলোসিটি আছে v1, এর কাছে ভেলোসিটি আছে v2, এর কাছে ভেলোসিটি আছে v3, এর কাছে ভেলোসিটি আছে v4, এর কাছে ভেলোসিটি আছে v5, ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেকটি মলিকিউলস কিন্তু র্যান্ডম মোশন পারফর্ম করছে। কি বললাম, বোঝা গেল? এইবারে প্রত্যেকটি মলিকিউলসের কাছে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি আছে, আর আমরা কি জানি, যখন কোনো অবজেক্ট মোশনে থাকে তার কাছে কি থাকে? কাইনেটিক এনার্জি থাকে, এতটা আমরা জানি। তাহলে দেখো, প্রত্যেকটি মলিকিউলস ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটির সাথে যেহেতু মুভ করছে, প্রত্যেকটি মলিকিউলসের কাছে নিজস্ব একটা কাইনেটিক এনার্জি আছে। কি বললাম, বোঝা গেল? এইবারে এই যতগুলো মলিকিউলস আছে, এর নাম্বারস অফ মলিকিউলস, ততগুলো মলিকিউলসের কাইনেটিক এনার্জি যদি আমরা অ্যাভারেজ নিই, অ্যাভারেজ নিলে কি পাবো আমরা? এই টোটাল বডির কাইনেটিক এনার্জি পাবো, ইয়েস অর নো? ধরো আমি বললাম এই 1 নম্বর পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হচ্ছে ke1, which is half of mv1 square, রাইট? কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কি শিখেছি? হাফ অফ mv স্কোয়ার। তাহলে 1 নম্বর মলিকিউলার কাইনেটিক এনার্জি যদি হাফ অফ mv1 স্কোয়ার হয়, তাহলে v2 বা এই সেকেন্ড মলিকিউলের কাইনেটিক এনার্জি কি হবে? হাফ অফ mv2 স্কোয়ার। আমি মাস সিমিলার ধরে নিচ্ছি প্রত্যেকটি পার্টিকেলের, প্রত্যেকটি মলিকিউলের, ঠিক আছে? তুমি ডিফারেন্ট ডিফারেন্টও ধরতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। একইভাবে থার্ড নম্বরের কি হবে? হাফ অফ mv3 স্কোয়ার। তাহলে এভাবে চলতে চলতে 5 নম্বর পার্টিকেলেরও সেম। একইভাবে n নাম্বার অফ পার্টিকেল যদি থাকে, তাহলে nth পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ mvn স্কোয়ার, রাইট? তাহলে এবারে আমরা যদি প্রত্যেকটি মলিকিউলসের কাইনেটিক এনার্জির আমরা যদি অ্যাভারেজ নিই, অ্যাভারেজ মানে ফার্স্ট মলিকিউলের কাইনেটিক এনার্জি প্লাস সেকেন্ড মলিকিউলের কাইনেটিক এনার্জি প্লাস ডট 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 প্লাস nth পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাই নাম্বার অফ মলিকিউল যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? টোটাল সিস্টেমের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পাবো, ইয়েস অর নো? তাহলে কাইনেটিক এনার্জি তো বোঝা গেল যে না, কোনো একটা অবজেক্টে মিলিয়নস বিলিয়নস নাম্বার অফ মলিকিউলস থাকে এবং সেগুলো কি করে? র্যান্ডম মোশন পারফর্ম করে, মানে কোনো মলিকিউল কিন্তু রেস্টে থাকে না। তো তাদের র্যান্ডম মোশনের জন্য কাইনেটিক এনার্জি প্রসেস হয়, তাই তো? এবার আমাকে একটা কথা বলো, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা একটা, মানে এই অবজেক্টের একটা পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ আছে। কেন আছে? না, এই প্রত্যেকটি মলিকিউল কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করছে, রাইট? যদি অ্যাট্রাক্ট না করতো কি হতো? এর শেপ অ্যান্ড সাইজ থাকতো না, তাই তো? বাট একটা সলিড, তার তো একটা শেপ অ্যান্ড সাইজ আছে। কেন আছে? কারণ প্রত্যেকটি মলিকিউল একে অপরকে অ্যাট্রাক্ট করছে। এই ফোর্সগুলোকে আমরা কি বলি? ইন্টারমলিকুলার ফোর্সেস। কি বললাম, বোঝা গেল? আচ্ছা,
তাহলে দেখো যখন আমরা কোনো কিছুর উপরে ফোর্স অ্যাপ্লাই করি, ধরো আমি বললাম যে এই যে পেনটা, এই পেনটাকে আমি সাপোজ এফ ফোর্স দিয়ে ডিএস পরিমাণ মানে প্রচুর স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট, কি বললাম বোঝা গেল? তাহলে আমি ফোর্স এক্সার্ট করে এই পেনটাকে আমি ডিসপ্লেস করলাম। তাহলে আমি কি করলাম? আলটিমেটলি আমি একটা ওয়ার্ক করলাম, ইয়েস অর নো? একটা ওয়ার্ক ডান করলাম আমি, তাই না? তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? এফ ইন্টু ডিএস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ফোর্স ভেক্টর ডট ডিএস ভেক্টর। আচ্ছা, তাহলে দেখো এই যে ওয়ার্ক আমি করলাম, এই ওয়ার্কটা কি লস্ট হয়ে যাবে? একদমই না। আমরা শিখেছি ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারে, তোমরা যারা পড়ে নিয়েছো অলরেডি চ্যাপ্টারটা, তোমরা জানো যে আমরা যখন কোন একটা পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট করে সেটাকে ডিসপ্লেস করি, তাহলে আমাদের যে নেট ওয়ার্ক ডান সেটা কিন্তু স্টোর হয় এই পার্টিকেলে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, রাইট? এতটা আমরা জানি। তাহলে প্রত্যেকটি মলিকিউল যেহেতু একে অপরকে বাই সাম ফোর্স অ্যাট্রাক্ট করে, তাহলে এদের কাছে কি রয়েছে? পোটেনশিয়াল এনার্জি আছে। ওকে, তাহলে প্রত্যেকটি মলিকিউলসের পোটেনশিয়াল এনার্জির যদি আমরা অ্যাভারেজ নিই, তাহলে আমরা টোটাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছি। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে টোটাল সিস্টেমের একটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা কি বলি? টোটাল বডির ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার? ওকে, আমি বারবার বলছি প্রত্যেকটা জিনিস আমি প্রচুর ডিটেলসে বলবো, প্রচুর ডিটেলসে। তোমরা প্রথম থেকে লেকচারটি শেষ অবধি দেখো, আমি কথা দিচ্ছি এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, 110%। ওকে, তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ডাউটের রিপ্লাই দেবো। কি বললাম বোঝা গেল? তাহলে আমি কি বললাম? যে কোনো একটা বডি মেড বাই মানে বিলিয়ন্স নাম্বার অফ মলিকিউলস। কি বললাম বোঝা গেল? তাহলে প্রত্যেকটি মলিকিউলের কাছে ডিফারেন্ট ভেলোসিটি আছে। তার মানে কি প্রত্যেকটি মলিকিউলস র্যান্ডম মোশন পারফর্ম করছে। কোন একটা পার্টিকেল এইদিকে চলে যাচ্ছে, কোন একটা পার্টিকেল অন্যদিকে চলে যাচ্ছে, কোন একটা পার্টিকেল অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটি মলিকিউলসের ডিফারেন্ট ভেলোসিটি আছে। এবার আমরা কি জানি? যখন কোনো অবজেক্ট মোশনে থাকে, তার কাছে একটা ভেলোসিটি থাকে, তাহলে তার কাছে কোন এনার্জি থাকে? না, কাইনেটিক এনার্জি। তাই তো? চলন্ত বডির কাছে এনার্জি কি? কাইনেটিক এনার্জি। এতটা আমরা জানি। ভেরি গুড। তাহলে যদি আমরা প্রত্যেকটি মলিকিউলসের কাইনেটিক এনার্জির অ্যাভারেজ নিই, তাহলে আমরা টোটাল সিস্টেম বা টোটাল বডির আমরা কাইনেটিক এনার্জিটা পেয়ে যাচ্ছি। ভেরি গুড। দেন কি বললাম? দেন বললাম দেখো যে কোনো বডির একটা শেপ অ্যান্ড সাইজ থাকে। কেন থাকে? কারণ ওই বডির প্রত্যেকটি মলিকিউল নিজেদের মধ্যে একে অপরকে কি করছে? অ্যাট্রাক্ট করছে বাই সাম ফোর্স, যেই ফোর্সকে আমরা কি বলি? ইন্টারমলিকুলার ফোর্স, রাইট? ওকে, তাহলে এই যে ইন্টারমলিকুলার ফোর্স, এর জন্য কি হয় না? প্রত্যেকটি মলিকিউলের কাছে একটা করে পোটেনশিয়াল এনার্জিও থাকে, রাইট? কি বললাম এক্ষুনি? যে আমি যদি এই পেনটার উপরে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ডিসপ্লেস করি, তাহলে আমি যে ওয়ার্ক ডান করছি এফ ডট ডিএস, তাহলে সেটা কিন্তু এই পার্টিকেলের মধ্যে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকে। কি বললাম বোঝা গেল? তাহলে প্রত্যেকটি মলিকিউলের পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ নিলে আমরা টোটাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছি। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা বডির টোটাল কাইনেটিক এনার্জি এবং টোটাল পোটেনশিয়াল এনার্জি যদি আমরা সামেশন নিই, তাহলে সেটাকে আমরা কি বলছি? টোটাল ইন্টারনাল এনার্জি অফ দ্য বডি। ক্লিয়ার? এইবারে এই যে আমি এক্ষুনি বললাম না, টোটাল বডির কাইনেটিক এনার্জি যে অ্যাভারেজ, মানে প্রত্যেকটি মলিকিউলসের কাইনেটিক এনার্জির অ্যাভারেজ, যেটাকে আমরা কি বলছি? টোটাল বডির কাইনেটিক এনার্জি। এটাকেই বেসিক্যালি আমরা কি বলি? টেম্পারেচার। তাহলে এই যে আমরা টেম্পারেচার বলি, যে আমরা বলি যে আমাদের বডি টেম্পারেচার কত? না 98.5 ডিগ্রি ফ্যারেনহাইট নর্মাল টেম্পারেচার। আমাদের রুম টেম্পারেচার কত? 0 কেলভিন। তাহলে এই যে আমরা বলি টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কি বলি? ছোটবেলায় আমরা পড়েছি টেম্পারেচার ইজ আ ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস, তাই না? কোনো একটা বডি কতটা হট বা কতটা কোল্ড, কোনো একটা বডির থার্মাল স্টেটকে বোঝাতে আমরা টেম্পারেচারটাকে ইউজ করি, রাইট? তো বেসিক্যালি টেম্পারেচার ইজ নাথিং বাট থার্মাল স্টেট অফ বডি। বাট এখন আমরা বড় হয়েছি, তো আমরা টেম্পারেচারের ডেফিনেশনকে আরেকটু ভালোভাবে শেখার চেষ্টা করব। তাহলে হোয়াট ইজ টেম্পারেচার? Temperature is related to the motion of molecules. It is defined as the measure of the average kinetic energy of the molecules of a substance. তার মানে প্রত্যেকটি মলিকিউলস এর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেটাই অ্যাকচুয়ালি কি? টেম্পারেচার। তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ এনি সাবস্টেন্স। ক্লিয়ার? তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, কোনো একটা বডির ওই মলিকিউলস গুলো যত ফাস্ট মুভ করবে, যত বেশি র্যান্ডম মোশন পারফর্ম করবে, তাদের কাইনেটিক এনার্জি কত হবে? তত বাড়বে। ইয়েস অর নো? যত বেশি ভেলোসিটি তত বেশি কাইনেটিক এনার্জি, কারণ আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি? হাফ অফ এমভি স্কোয়ার। এম তো কনস্ট্যান্ট, তাহলে ভি যদি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? বাড়বে। ওকে, তাহলে এতটা ক্লিয়ার যে মলিকিউলস মুভ ফাস্টার মিন্স কাইনেটিক এনার্জি বাড়বে। আচ্ছা, তো আমরা এক্ষুনি কি দেখলাম? টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস অফ এনি অবজেক্ট। ক্লিয়ার?
তাহলে আমরা বলতে পারি যদি কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয় তাহলে টেম্পারেচার অফ বডি কি করবে, রাইজ করবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, যদি কোনো বডির মলিকিউলস গুলো খুব স্লোলি মুভ করে, তাই না, যদি ভেলোসিটি কম থাকে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বডির যে টেম্পারেচার সেটাও ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে দেখো আমরা কি জানি না, টেম্পারেচার ইজ আ প্যারামিটার উইচ টেলস দ্য থার্মাল স্টেট অফ এ বডি। বাট একটু ভালো করে যদি পড়তে চাই, আমরা যদি একটু ভালো ডিটেলসে বুঝতে চাই যে কোনো জিনিসকে, তাহলে দেখো ছোটবেলায় কিন্তু আমরা ফোর্স পড়েছিলাম, যেমন ফোর্স ইজ আ কাইন্ড অফ পুশ অর পুল। বাট আমি আগের দিনই আমাদের যে লেকচারটি হয়ে গেছে অলরেডি, সেখানে আমি কি বলেছিলাম, বেসিক্যালি ফোর্স ইজ আ ফিজিক্যাল কজ বাই উইচ আ বডি স্টেট ক্যান বি চেঞ্জ, তাই তো। তার মানে এতটা ক্লিয়ার যে আমরা ছোটবেলায় যে ডেফিনেশনগুলো পড়ি সেগুলো খুব বেসিক, বাট আমরা যখন বড় হই আমরা সেগুলোকে অন্য অ্যাডভান্স যে টার্মগুলো আছে সেগুলোর সাথে আমরা রিলেট করি, রাইট। আগে যেমন অঙ্ক করতাম এক্স ওয়াই জেড ধরতাম, এখন বড় হয়েছে, এখন আলফা বিটা গামা, তাই না, ডেল্টা সিগমা এগুলো ধরতে থাকি। ওকে, তো কি বললাম, যে কোনো অবজেক্ট মেড বাই মেনি নাম্বারস অফ মলিকিউলস, প্রত্যেকটি মলিকিউল কি করে, র্যান্ডম মোশন পারফর্ম করে, যার ফলে প্রত্যেকটি মলিকিউলসের কাছে কাইনেটিক এনার্জি থাকে। কি বলে বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটি মলিকিউলসের কাইনেটিক এনার্জির অ্যাভারেজ যদি আমরা নিই তাহলে আমরা টোটাল বডির কাইনেটিক এনার্জি পাবো। আর কি বললাম, এই প্রত্যেকটি মলিকিউলস একে অপরকে অ্যাট্রাক্ট করে বাই সাম ফোর্স। তার মানে কি, কিছু একটা ওয়ার্ক ডান হয়, মেকানিক্যাল ওয়ার্ক ডান হয়, সেই ওয়ার্ক ডানটা কি হয়, প্রত্যেকটি মলিকিউলসের মধ্যে অ্যাজ আ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকে। তাহলে এই টোটাল নাম্বার অফ মলিকিউলসের পোটেনশিয়াল এনার্জি যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে আমরা টোটাল বডির পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। ইয়েস অর নো? তাহলে কোনো একটা বডির টোটাল কাইনেটিক এনার্জি এন্ড টোটাল পোটেনশিয়াল এনার্জি সামেশন যদি আমরা নিই তাহলে আমরা সেটাকে কি বলবো, ইন্টারনাল এনার্জি অফ দ্য বডি। ওকে, এবারে এই যে বললাম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ molecules is nothing but the temperature of the body, তার মানে আমরা বলতে পারি যে টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কাইনেটিক এনার্জি, দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। কি বলা বোঝা গেল? তার মানে যদি মলিকিউলস যদি ফার্স্ট আর মুভ করে তাহলে কাইনেটিক এনার্জি কি বাড়বে, সেক্ষেত্রে টেম্পারেচারও রাইজ করবে। আর যদি মলিকিউলস খুব ধীরে ধীরে মুভ করে তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি কমবে এবং টেম্পারেচার অফ দ্য বডি অলসো ডিক্রিজেস। ওকে, এতটা ক্লিয়ার? আচ্ছা, এবারে টেম্পারেচারের ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে কেলভিন এন্ড আদার ইউনিটস আর আমরা জানি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। এবং টেম্পারেচারের স্কেল কি ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন। ফারেনহাইটে বয়লিং পয়েন্ট কত, 32 ডিগ্রি ফারেনহাইট, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে বয়লিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে বয়লিং পয়েন্ট হচ্ছে 273 কেলভিন আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 373 কেলভিন। ওকে, এবং আমি একটা স্কেল থেকে আরেকটা স্কেলে আমরা কি করে যাই তার যে একটা ফর্মুলা ছিল আমরা ছোটবেলায় শিখেছিলাম 8-9-এ, তো সেটাও আমি ডিরাইভ করাবো। ওকে, আমি বারবার বলছি আজকের ক্লাস একদম বেসিক থেকে তুলবো, আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি যাবো। তো লেকচারটা তোমরা পুরো ফলো করো, তোমাদের এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকবে না, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি। ওকে, তাহলে কি বললাম, এতটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে আবার আমাকে বলবে কমেন্ট সেকশনে কি বললাম, বোঝা গেল? আর না হলে ভিডিওটা একটু রিভাইন্ড করবে, সরি এত রিভাইন্ড তো বলে, তো মানে পিছনে যাবে, পিছনে গিয়ে দেখবে বিষয়টা। ওকে, দেন কি বললাম, আচ্ছা এবারে দেখো কি লেখা আছে, when two system having different temperature are brought into contact, energy is transferred from the system at higher temperature to the lower temperature. This transfer of energy takes place due to the difference in temperature and continues until both system attain the same temperature. The energy transferred from the hotter body to the colder body is called heat. পড়ে নিয়েছি আমরা, ডেফিনেশন আমরা পড়ে নিয়েছি, ক্লিয়ার? কিন্তু কিছু বুঝতে পারিনি, রাইট? আমি বোঝাচ্ছি, আমি কেন আছি এখানে, আছি না আমি, টেনশন কেন করছো তোমরা, তাই না? একদম টেনশন করবে না, ডেফিনেশন তোমরা একবার পড়ে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট বুঝিয়ে যাবো আজকে, ঠিক আছে? ছাড়বো না। আমিও দেখি না ক্যালোরিমেট্রি চ্যাপ্টার কি করে কঠিন হয়, তাই না? দেখো সিম্পল, একদম ক্লিয়ার। ওকে, মাথা ঠান্ডা, এভরিথিং ইজ ফাইন। জল খেয়ে নাও, জল থাকলে, আমার কাছে জল আছে এখানে অবশ্যই। শোনো কি বলছে, এক একটা লাইন পড়বো, এক একটা লাইনের মিনিং বোঝার চেষ্টা করব। কি বললাম, বোঝা গেল? আবার বলছি, এই এনার্জির যে টার্মসগুলো আমরা পড়লাম আশা করি সবাই বুঝে গেছো। যদি না বুঝে গিয়ে থাকো ভিডিওটা একবার পজ করো, পিছনে যাও, আর একবার দেখো এই জিনিসটা, এনার্জির যে টার্মসটা আমি বললাম এটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা হিট শুরু করব। ক্লিয়ার? আচ্ছা দেখো কি বলছে, when two system having different temperature are brought into contact, ভালো করে শোনো, when two system having different temperature are brought into contact, ধরো আমি বললাম একটা বডি আছে এটা আর একটা বডি আছে এটা, এ এন্ড বি। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? কি বলছে, হ্যাভিং ডিফারেন্ট টেম্পারেচার। ইয়ার ডিফারেন্ট টেম্পারেচার ভয় দেখাচ্ছে কেন ইয়ার?
ডিফারেন্ট টেম্পারেচার, তো কি হয়েছে ডিফারেন্ট টেম্পারেচার টি এ। 1 মিনিট, আমার পেনের কালি শেষ হয়ে গেছে, 1 মিনিট। আমি বললাম এটা টি এ, এটা টিবি, ডিফারেন্ট টেম্পারেচার, সো হোয়াট। এবারে কি বলছে, এই দুটো ডিফারেন্ট টেম্পারেচার ওয়ালা কোনো দুটো বডিকে যদি আমরা কন্ট্যাক্টে আনি, কি হবে, এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য সিস্টেম এট হায়ার টেম্পারেচার টু দ্য লোয়ার টেম্পারেচার। ভেরি গুড। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের টি এ, আচ্ছা তোমরা এক কাজ করো, একটা স্ক্রিনশট তুলে নাও, কারণ আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আমার দরকারি জায়গাটা। আশা করি তোলা হয়ে গিয়েছে, মুছে দিচ্ছি আমি, ওকে না থাক, এটা থাক, তাহলে আমি রিলেট করতে পারবো। শোনো, টেম্পারেচার আমি ধরে নিচ্ছি যে টি এ ইজ গ্রেটার দ্যান টিবি। ভেরি গুড, ভেরি গুড। আমি ধরে নিচ্ছি আমাদের এ বডির টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বি আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো অসুবিধা নেই। তাহলে এতটা ক্লিয়ার যে এ বডি টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান দ্য টেম্পারেচার অফ দ্য বডি বি। ক্লিয়ার, এতটা ক্লিয়ার, ওকে। কি বলছে, এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য সিস্টেম এট হায়ার টেম্পারেচার টু দ্য লোয়ার টেম্পারেচার। ভেরি গুড। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি এখনই কি বললাম, আমি এখনই বললাম যে টেম্পারেচার, a temperature of a body is directly proportional to the average kinetic energy of the molecules। কি বললাম, বোঝা গেল? তো আমাকে একটা কথা বলো, যদি টেম্পারেচার কোনো বডির বেশি হয়, তার মানে কি ওই বডির যে মলিকিউলস গুলো আছে ওরা ফাস্টার মুভ করছে, একদম একদম খুব তাড়াতাড়ি, একদম ভীষণ তাড়াতাড়ি 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 মুভ করছে, রাইট? এখনই বললাম না আমি যে টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, রাইট, অফ এ সাবস্টেন্স। ভেরি গুড। তার মানে কাইনেটিক এনার্জি যদি রাইজ করে, টেম্পারেচার অফ দ্য বডি রাইজ করবে। এটাকে উল্টো করে ভাবো, যদি টেম্পারেচার অফ দ্য বডি রাইজ করে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, রাইজ করবে। ভেরি গুড। তার মানে কোনো বডির টেম্পারেচার যদি বেশি হয়, সেই বডির যে মলিকিউলস গুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি মুভ করবে, একদম মানে চোখের পলক পড়ার মাত্রই খুব তাড়াতাড়ি মুভ করবে। কিন্তু যেই বডির টেম্পারেচার কম, কি হবে, কাইনেটিক এনার্জি লেস, টেম্পারেচার অফ দ্য বডি লেস। এটাকে উল্টো করে ভাবো, যদি টেম্পারেচার অফ দ্য বডি ডিক্রিজ করে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, ডিক্রিজ করবে। ইয়েস অর নো? ভেরি গুড। তাহলে এই যে বডিটা যার টেম্পারেচার আমরা কম ধরে নিয়েছি, সেই বডির পার্টিকেলগুলো কি করবে, খুব আস্তে আস্তে মুভ করবে, খুব আস্তে আস্তে, মানে আর পারছে না, মানে প্রচুর টায়ার্ড হয় না। এই যেমন আমার ক্ষেত্রে কি হয়, আমি পড়িয়ে বাড়ি ফিরি অথবা কলেজ থেকে বাড়ি ফিরি, আমি একদম টায়ার্ড হয়ে যাই, দেন আমাকে আবার খাওয়া দাওয়া করে আমাকে আবার বোর্ডে এখানে দাঁড়িয়ে পড়তে হয় তোমাদের জন্য লেকচার বানানোর জন্য। তাহলে বেসিক্যালি, আর এটা কখন বলতো, এই সিচুয়েশনটা কখন বলতো, ঘুম থেকে উঠেছি একদম, আর যদি মাসের 1 তারিখ হয়, মানে মাসের 1 তারিখ মানে কামব্যাক করতে হবে, তাই না? আমি তো তাই করি। তো মাসের 1 তারিখ অথবা সপ্তাহের সোমবার, মানে একদম মোটিভেশন অন টপ, মানে সব করে ফেলবো। আজকে ফিজিক্স কমপ্লিট, ম্যাথ কমপ্লিট, কেমিস্ট্রি কমপ্লিট, সব কমপ্লিট। যেই মঙ্গলবার চলে আসলো, মাসে 2 তারিখ আসলো, ও দেখা যাক আবার পরের মাসের 1 তারিখ, আবার সপ্তাহ আসুক, আবার নেক্সট উইকে সোমবার থেকে আবার কামব্যাক হবে। তাই হয় আমাদের জীবনের গল্প এটাই। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে বেসিক্যালি এর এনার্জি প্রচুর বেশি, মানে টেম্পারেচার বেশি। তো তার মানে টেম্পারেচার বেশি মানে কি, মলিকিউলস প্রচুর তাড়াতাড়ি মুভ করবে, আর তাড়াতাড়ি মুভ করবে মানে কি, প্রত্যেকটি মলিকিউলস এর কাছে ভেলোসিটি ইনক্রিজ করবে। ইয়েস অর নো? ওকে। তাহলে ভেলোসিটি যদি ইনক্রিজ করে, কাইনেটিক এনার্জি কি হবে, ইনক্রিজ করবে কিনা, আর ইনক্রিজ করবে কিনা यार, তাহলে ইনক্রিজ করবে। তাহলে এতটা ক্লিয়ার যে এই বডির যে কাইনেটিক এনার্জি সেটা ইনক্রিজ করবে। ভেরি গুড। বাট এই বডি টেম্পারেচার তো কম, তাহলে টেম্পারেচার যদি কম হয়, মলিকিউলস কি করবে, মুভ স্লোয়ার। তার মানে কি, খুব স্লোলি মুভ করবে, মানে আর নেই, আর দম নেই, আর পারছে না, এরকম একটা ব্যাপার, মানে টায়ার্ড, আর পারছি না। তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি কম। তো আমরা বলি না, এ ভাই জ্বালাস না यार, আমার এনার্জি আজকে কম। এনার্জি কম মানে কি, আমি আর মুভ করতে পারছি না, তাই না? এখন তুমি ভাবো, তুমি দার্জিলিং থেকে ঘুরে এসছো, এখন তোমার এক বন্ধু বলছে ভাই আজকে স্কুলে চল, তুমি কি বলবে, আরে यार ছাড় यार, আমার এনার্জি নেই। তাহলে এনার্জি নেই কেন, এনার্জি নেই মানে কি, মানে তুমি আর মুভ করতে পারছো না। ইয়েস অর নো? বাট ভাবো, একদম মানে দুর্গাপুজো চলে এসছে, বন্ধু বলছে ভাই যাবি নাকি আজকে সারা রাত ঘুরবো, আরে যাবো না মানে, বিশাল এনার্জি আছে, মানে একদম দেখ ছুট। কি বললাম, বোঝা গেল? তাহলে এনার্জি যখনই থাকবে তুমি তত বেশি ফাস্ট মুভ করতে পারবে। এনার্জি কমে গেল, यार স্লোলি মুভ, আর পারছি না यार, ছেড়ে দাও না, খতম यार। তার মানেটা কি, তার মানে টেম্পারেচার যত বাড়ছে মলিকিউলস তত বেশি মুভ করছে, কাইনেটিক এনার্জি তত বেশি বাড়ছে। টেম্পারেচার কমছে, কাইনেটিক এনার্জি মুভ তোমার, তাহলে মলিকিউল ধীরে ধীরে, মানে একদম ধীরে ধীরে মুভ করছে, তার মানে কি কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে। ওকে, এতটা ক্লিয়ার? তার মানে এই বডি টেম্পারেচার কমে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই বডির কাইনেটিক এনার্জি কি হবে, কমে যাবে।
অবভিয়াসলি কমে যাবে। আচ্ছা, তাহলে এতটা ক্লিয়ার যে এই বডির কাইনেটিক এনার্জি বাড়বে, এই বডির কাইনেটিক এনার্জি কমে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, আমি ধরে নিচ্ছি এই বডির পোটেনশিয়াল এনার্জি বা এই বডির পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। ক্লিয়ার? কনস্ট্যান্ট থাকে না, বাট আমি স্টিল ধরে নিচ্ছি যে এই বডির আর এই বডির কাইনেটিক এনার্জি কি কনস্ট্যান্ট। কি বললাম বোঝা গেল? তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি এই বডির আর এই বডির পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। কি বললাম বোঝা গেল? দাদা সত্যিই কনস্ট্যান্ট থাকে? একদম থাকে না, একদমই থাকে না, বাট আমি স্টিল ধরে নিচ্ছি যে আমাদের পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো এই বডির কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় আর এই বডির কাইনেটিক এনার্জি যদি কমে যায়, তাহলে আলটিমেটলি এই বডির যে ইন্টারনাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আমি কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জির এই বডি যদি বেড়ে যায় তাহলে ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। ইয়েস অর নো? বেড়ে যাবে। তাহলে এই বডির ইন্টারনাল এনার্জি কি হবে? বেড়ে যাবে। একইভাবে এই বডির পোটেনশিয়াল এনার্জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই বডির কাইনেটিক এনার্জি কি হবে? কমে যাবে। তাহলে এতটা ক্লিয়ার, মানে সরি, ইন্টারনাল এনার্জি কি হবে? কমে যাবে। আবার বলছি শোনো, আবার বলছি ভালো করে একদম, আমি বলছি না ক্যালোরিমেট্রিতে ডাউট, মানে ডাউট কি বলবো 0.1%ও যেন না থাকে এই লেকচারটি করার পরে। ডাউট রাখবেই না কোনো। কি বললাম বোঝা গেল? শোনো, আবার শোনো কি বললাম। টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছ, মলিকিউলস তত ফাস্ট মুভ করবে, যত ফাস্ট মুভ করবে তত কি হবে? ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়লে কি হবে? কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। টেম্পারেচার অফ বডি যদি কমে যায় তাহলে কি হবে? মলিকিউলস খুব স্লোলি মুভ করবে, তার মানে কি কাইনেটিক এনার্জি কমে যাবে। ওই যে বললাম এনার্জি প্রচুর বেশি, ছুট, এখান থেকে চলে গেলাম 100 মিটার দৌড়ালাম, ওদিকে 200 মিটার দৌড়ে যাচ্ছি, একদম প্রচুর এনার্জি, বাট ওই যে এনার্জি নেই, আর পরীক্ষা দিয়ে উঠেছে, আর ভালো লাগছে না, আর ইচ্ছা করছে না। এই তোমাদের এখন বোর্ড শেষ হবে, তাই না? এই মনে করো বোর্ড শুরু হবে তোমাদের 18 তারিখ থেকে, তাই না? 17-18 তারিখ থেকে। এরপর যখনই বোর্ড শেষ হবে তোমরা কি একদম মানে বোর্ড দিয়ে কি 11 শুরু করে দেবে নাকি? তোমরা কি বলবে, আর হচ্ছে না দাদা, একটু রেস্ট নিই, এনার্জি না শেষ, একটু রেস্ট নিয়ে দেন আমরা আবার শুরু করবো 11, তাই না? এরকমই হয় না? মানে এনার্জি কম মানে কি তুমি আর মুভ করতে পারছো না, এনার্জি বেশি মানে কি একদম মাধ্যমিক শেষ, এই বোর্ড শেষ, দাদা আজকে ফিজিক্স শুরু করবো 11-এর, একদিনে মেকানিক্স শেষ, মেকানিক্স, কাইনেমেটিক্স, মোশন ইন 1D 2D, লস অফ মোশন, ফ্রিকশন, সব শেষ একদিনে। রোটেশনাল তো কি, রোটেশনাল মোশন তো হাতের ধুলো, মার উড়ে যাবে। কি বললাম বোঝা গেল? তো এরকম হয়। তো যাই হোক, মানে একদম মোটিভেশন অন টপ। যাই হোক, তাহলে একটা জিনিস আমি যেটা বললাম যে তোমার যদি টেম্পারেচার রাইজ করে কাইনেটিক এনার্জি রাইজ করবে, টেম্পারেচার ডাউন হলে কাইনেটিক এনার্জি কি হবে? ডিক্রিজ করবে। ভেরি ভেরি গুড। এইবারে এই বডির টেম্পারেচার বেশি মানে কাইনেটিক এনার্জি বেশি, এই বডির টেম্পারেচার কম মানে কাইনেটিক এনার্জি কম। এইবারে দেখো, যদি আমি দুটো বডির পোটেনশিয়াল এনার্জিকে সিমিলার ধরে নিই, সিমিলার হয় না বাট আমি সিমিলার ধরে নিচ্ছি, তাহলে এই বডির কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে কি নেট ইন্টারনাল এনার্জি অফ দ্য বডি কি হবে? রাইজ করবে, আর এই বডির ইন্টারনাল এনার্জি কি হবে? কমে যাবে। এইবারে শোনো, তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারও পড়েছো, দুটো বডিকে যদি আমরা কন্ট্যাক্টে আনি তাহলে এনার্জি কোথা থেকে কোথায় ফ্লো হয় না, যেই বডিতে এনার্জি তোমার বেশি আছে সেই বডি থেকে যেই বডিতে লোয়ার এনার্জি মানে এনার্জি লো আছে সেই বডিতে কি হয়? এনার্জি ফ্লো হয়। তো কতক্ষণ হয়? যতক্ষণ না পর্যন্ত দুটো বডির এনার্জি সিমিলার হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই দুটো বডিকে যখন আমরা কন্ট্যাক্টে আনবো তখন এখান থেকে এনার্জি কি হবে? এখানে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা কি বলছি এখানে, when two system having different temperature are brought into contact, energy is transferred from the system of at higher temperature to the lower temperature। তাহলে এই লাইনটা কি ক্লিয়ার? কারণ হায়ার টেম্পারেচারের কাইনেটিক এনার্জি বেশি মানে নেট ইন্টারনাল এনার্জি বেশি, আর লোয়ার টেম্পারেচার वाला বডির কাইনেটিক এনার্জি কম, যার ফলে টোটাল ইন্টারনাল এনার্জি কম। তাহলে কি হচ্ছে, আমরা কি জানি, যদি এই দুটো বডিকে কন্ট্যাক্টে আনা হয় হাইয়ার এনার্জির বডি থেকে লোয়ার এনার্জির বডিতে কি হবে? এনার্জি ফ্লো করবে। তাহলে এই লাইনটা আশা করি ক্লিয়ার, আর কোনো ডাউট নেই। আচ্ছা, দিস ট্রান্সফার অফ এনার্জি টেক প্লেস ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার অ্যান্ড কন্টিনিউজ আনটিল বোথ সিস্টেম অ্যাটেন দ্য সেম টেম্পারেচার। অবভিয়াসলি এই দুটো বডির টেম্পারেচার যদি ইকুয়াল হতো 40 ডিগ্রি 40 ডিগ্রি বা 50 ডিগ্রি 50 ডিগ্রি হতো, তার মানে কি প্রত্যেকটি বডির এই দুটো বডিরই প্রত্যেকটি মলিকিউল সেম ভেলোসিটিতে মুভ করছে, মানে কি কাইনেটিক এনার্জি কি সিমিলার হয়ে যেত। তাহলে দুটো বডির যদি এনার্জি তোমার সেম হয় তাহলে কি এনার্জি ট্রান্সফার তো হবে না, খুব জেনারেল ব্যাপার। আচ্ছা, এবং কি বললাম এই ফ্লো বা এই ফ্লো অফ ট্রান্সফার এটা কতক্ষণ হবে? কি বললাম এক্ষুনি আমি, না যতক্ষণ না পর্যন্ত দুটো বডির এনার্জি সিমিলার হয়ে যায়। কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, the energy transferred from the hotter body to the colder body is called heat। তাহলে এই যে এনার্জি ট্রান্সফার হলো ফ্রম আ হটার বডি টু কোল্ডার বডি, এটাকেই আমরা কি বলছি? হিট। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে হিট ইজ বেসিক্যালি নাথিং বাট হিট ইজ নট আ ফর্ম অফ এনার্জি স্টোরড ইন আ বডি। তার মানে এই বডিতে কিন্তু হিট স্টোর ছিল না,
এই বডিতে কিন্তু হিট স্টোর ছিল না, অথবা বাইরে থেকেও আসেনি কিন্তু। ইট ইজ এনার্জি ইন ট্রানজিট। এ বডি প্রসেসেস ইন্টারনাল এনার্জি বাট ইট ডাজন্ট প্রসেসেস হিট। কি বললাম, বোঝা গেল? কোন একটা বডি কিন্তু ইন্টারনাল এনার্জি প্রসেস করে, কিন্তু হিট কিন্তু প্রসেস করে না। আমি বলতে এটাই চাইছি, হিট কিন্তু নতুন কোনো এনার্জি না, নতুন কোনো কিছু নয়। বেসিক্যালি যখন দুটো ডিফারেন্ট টেম্পারেচারওয়ালা বডির কন্ট্যাক্ট করানো হয়, তাহলে এই হটার বডি থেকে ইন্টারনাল এনার্জি কি হয়, কোল্ডার বডিতে ট্রান্সফার হয়। ততক্ষণ হবে যতক্ষণ না পর্যন্ত দুটো বডির এনার্জি ইকুয়াল হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি ডিউ টু দ্য টেম্পারেচার ডিফারেন্স, দিস এনার্জি ট্রান্সফার ইজ কল্ড নাথিং বাট হিট। কি বললাম, বোঝা গেল? তাহলে হিট কিন্তু নতুন কোন এনার্জি না, যেটা আমরা পড়বো। আশা করি বোঝা গেছে। এবারে দেখো, টেম্পারেচার ডিফারেন্স কেন প্রয়োজন সেটা আশা করি বোঝা গেছে। টেম্পারেচার ডিফারেন্স না হলে কিন্তু কাইনেটিক এনার্জির ডিফারেন্সটা আমরা পেতাম না, তাই না? কাইনেটিক এনার্জি ডিফারেন্স আমরা পাবো, সেক্ষেত্রেই তো ইন্টারনাল এনার্জি ডিফারেন্স হবে। আর ইন্টারনাল ডিফারেন্স হলেই তবেই তো এনার্জি ফ্লো করবে, বেশি এনার্জি ওয়ালা বডি থেকে কম এনার্জি ওয়ালা বডি। তার মানে যে হটার কোল্ডার যে ব্যাপারটা, হটার মানে বেশি এনার্জি, কোল্ডার মানে কম এনার্জি। কি বললাম, বোঝা গেল? এই কারণেই কিন্তু আমি প্রথমে তোমাদের টোটাল এনার্জির যে ব্যাপারটা সেটা আমি কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে তোমরা কি করবে, এতটা লিখে নাও। আমি আবার বলছি, তোমরা এর আগে হিট খুব ভালো করে বুঝতে পেরেছো কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, যে না দাদা এর আগে কিন্তু আমরা হিট এর থেকেও ভালো করে বুঝতে পেরেছি, বা আগে কখনো বুঝিনি, এই ফার্স্ট টাইম বুঝলাম। যাই হোক না কেন, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কি বললাম, বোঝা গেল? আমি আমার তরফ থেকে পূর্ণ প্রচেষ্টা রাখবো এই চ্যাপ্টারটি একদম জলের মতো পড়ানো, জলের মতো সোজা করে দেবো একদম। জল বোঝো, জল জল তো তাও বলবো, মানে জলের থেকেও যদি পাতলা কিছু হয় তার মতো একদম ক্লিয়ার করে দেবো আমি চ্যাপ্টার। কি তার জন্য কি করতে হবে, চ্যাপ্টারটিকে ফলো করতে হবে, একদম ফার্স্ট টু এন্ড অবধি তোমাকে লেকচারটা কিন্তু দেখতে হবে, এবং আমি নিউমেরিক্যালও করাবো। সো লেকচারটি দেখো। আচ্ছা, এটা তোমরা কি করবে, নোট ডাউন করে নাও। ওকে, নোট ডাউন করে নাও। আমাদের নেক্সট টপিক হলো টেম্পারেচার স্কেল। ওকে, এটা তোমাদের ক্লাস 9 বা 8-এ ছিল, বাট আমি স্টিল করিয়ে দিচ্ছি, কারণ আমরা ইন ফিউচার যে নিউমেরিক্যালগুলো করব সেখানে কিন্তু টেম্পারেচার কনভার্সনটা আমাদের জানা থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আমি একবার করিয়ে দিচ্ছি এটা। দেখো, টেম্পারেচার স্কেল আমাদের কাছে বেসিক্যালি 3টে আছে আমাদের সিলেবাসে। কি কি? ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন। ফারেনহাইট স্কেলের বয়লিং পয়েন্ট কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর ফ্রিজিং পয়েন্ট কত? 32 ডিগ্রি ফারেনহাইট, রাইট? সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বয়লিং পয়েন্ট, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এবং কেলভিন স্কেলে 373 হচ্ছে বয়লিং পয়েন্ট, এবং 273 কে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এতটা আমরা জানি। আচ্ছা, এবারে ধরো কোয়েশ্চেন এরকম দেওয়া রয়েছে, যে দেখো এখানে কোয়েশ্চেন অবশ্যই লেখাও রয়েছে যে আওয়ার বডি টেম্পারেচার ইজ 98.5 ডিগ্রি ফারেনহাইট, কনভার্ট ইট ইন ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই টাইপের নিউমেরিক্যালগুলো আমরা কি করে করব? তার জন্য আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটি স্কেলের নিজস্ব যে রিলেশন আছে, মানে প্রত্যেকটি স্কেলেদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা আমাকে ডিরাইভ করতে হবে। তাহলে ডিরাইভ করি, কি করব, আমরা একটা গ্রাফ প্লট করব। আমরা এক্স অ্যাক্সিসে আমরা প্লট করেছি সেলসিয়াস স্কেলের ভ্যালুজ, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করেছি ফারেনহাইট স্কেলের ভ্যালু। ওকে, আচ্ছা, এবার দেখো অরিজিন যেটা সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের আমরা জানি ফ্রিজিং পয়েন্ট, আর 100 হচ্ছে বয়লিং পয়েন্ট। একইভাবে ফারেনহাইট স্কেলে কিন্তু 32 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি না, কিন্তু 32 উপরে, তাহলে 32 খানা ঘর উপরে, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের ফ্রিজিং পয়েন্ট, এবং 212 হচ্ছে বয়লিং পয়েন্ট। তো আমরা এই পয়েন্টটাকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে একটা স্ট্রেট লাইন। আচ্ছা, এবারে আমরা এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, একটা আননোন পয়েন্ট, যেই পয়েন্টের আমরা রিলেশনটা বের করব সেটা হচ্ছে কিউ। ওকে, এবারে দেখো আমি পিটি আমি লাইনটাকে জয়েন করলাম, এবং আর মানে এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, একইভাবে পি পয়েন্ট থেকে এই আর টি লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। তাহলে বেসিক্যালি আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, উইচ ইজ পি আর টি। এইবার আমরা একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, একটা আননোন পয়েন্ট, যার কোঅর্ডিনেট কত? সি কমা এফ। তাহলে এক্স অ্যাক্সিসে সি, ওয়াই অ্যাক্সিসে এফ। তাহলে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার যদি ড্রপ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে বড় ট্রায়াঙ্গেলটা ছিল সেটা এখন দুটো ট্রায়াঙ্গেলে ভেঙে গেছে। একটা তো ছোট ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে পি কিউ এস, আর একটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে পি আর টি। আচ্ছা, এইবারে এই আর টি যে সাইড বড় ট্রায়াঙ্গেলের যে পারপেন্ডিকুলার, তার ভ্যালু কত হবে না, টেম্পারেচার ডিফারেন্স ইন ফারেনহাইট স্কেল উইচ ইজ 212 মাইনাস 32 উইচ ইজ 180, রাইট? একইভাবে আমি যদি পিটির কথা বলি সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ইন সেলসিয়াস স্কেল উইচ ইজ 100 মাইনাস 0 ইকুয়াল টু 100। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিউ এস সাইডটা, এর লেন্থ কত হবে? এফ মাইনাস 32, এবং
এই ও সি এই লেন্থটা কত হবে সি মাইনাস জিরো, তাই তো? সি মাইনাস জিরো করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো অবভিয়াসলি। এবার একটা জিনিস দেখো, এই দুটো ট্রায়াঙ্গেল মানে পি কিউ এস এবং বড় ট্রায়াঙ্গেলটা যেটা কিনা পি আর টি, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার। তাহলে সিমিলার হলে আমরা কি বলতে পারি না, ছোট ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বাই বড় ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার ইকুয়াল টু ছোট ট্রায়াঙ্গেলের বেস বাই বড় ট্রায়াঙ্গেলের বেস, রাইট? আচ্ছা, ছোট ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলারের ভ্যালু কত? এখনই বললাম এফ মাইনাস 32, সেটা পুট করে দিলাম। তাহলে আর টি কোনটা? বড় ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার উইচ ইজ টেম্পারেচার ডিফারেন্স ইন ফ্যারেনহাইট স্কেল উইচ ইজ 212 মাইনাস 32। একইভাবে ছোট ট্রায়াঙ্গেলের বেস কত? সি মাইনাস জিরো বাই পিটি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ইন সেলসিয়াস স্কেল উইচ ইজ 100 মাইনাস জিরো। তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন বানালাম, এই ইকুয়েশনটাকে আমরা যদি কথায় লিখতে চাই, সেন্টেন্সে যদি ওয়ার্ডে যদি ভাঙতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আননোন টেম্পারেচার মাইনাস ফ্রিজিং পয়েন্ট, তাই তো? 32 ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ফ্যারেনহাইট স্কেল। So basically unknown temperature minus freezing point divided by freezing point minus boiling point of first scale, কি বললাম বোঝা গেল? অফ ফার্স্ট স্কেল। একইভাবে ইকুয়াল টু আননোন টেম্পারেচার মাইনাস ফ্রিজিং পয়েন্ট বাই ফ্রিজিং পয়েন্ট মাইনাস বয়লিং পয়েন্ট অফ সেকেন্ড স্কেল। তাহলে এই রিলেশনটা আমরা ইউজ করে কিন্তু সি এবং এফ আমরা বের করতে পারবো। যদি এফ দেওয়া থাকে সি বের করতে পারবো, সি দেওয়া থাকলে এফ বের করতে পারবো, অথবা যদি কেলভিন বা সেলসিয়াসের মধ্যে যদি বের করতে পারলে সেগুলো আমরা করতে পারবো। ওকে, দুটো নিউমেরিক্যাল আমরা এখানে করাচ্ছি, সেটা হচ্ছে আওয়ার বডি টেম্পারেচার 98.5 ডিগ্রি ফ্যারেনহাইট, কনভার্ট দিস ইন ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কি করে করবো? এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 ইকুয়াল টু সি মাইনাস জিরো বাই 100 মাইনাস জিরো। আচ্ছা, এফ এর ভ্যালুটা গিভেন আছে, তার মানে এফ এর ভ্যালুটা গিভেন আছে, সেলসিয়াসে বের করতে বলেছে। যদি সেলসিয়াস গিভেন থাকতো ফ্যারেনহাইটে বের করতে পারতাম, রাইট? আচ্ছা, তাহলে এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 ইকুয়াল টু সি মাইনাস জিরো বাই 100 মাইনাস জিরো। তাহলে এফ এর ভ্যালুটা বের বসিয়ে দিলাম 98.5 মাইনাস 32 বাই, এটাকে মাইনাস করো, 212 মাইনাস 32 করলে 180 আসবে, ইকুয়াল টু সি মাইনাস জিরো বাই 100। তাহলে 0 একটা কেটে গেল, তাহলে 98.5 মাইনাস 32 বাই 18 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.694 ইকুয়াল টু সি বাই 10। ওকে, এবারে এই 3.694 কে যদি 10 দিয়ে মাল্টিপল করে দিই তাহলে আমরা কি পাবো? 36.94 which is 37 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তার আমাদের বডি টেম্পারেচার যেটা সেটা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। আর ফ্যারেনহাইটে বলতে গেলে অবভিয়াসলি 98.5 ডিগ্রি ফ্যারেনহাইট। আচ্ছা, এবারে রিলেশন বিটুইন সেন্টিগ্রেড স্কেল অ্যান্ড কেলভিন স্কেল, সেটা কি করে বের করবো? না, আমরা আননোন ভ্যালুটা বের করে দেবো। তাহলে আমাদের ফার্স্ট স্কেল সেটা আমরা ধরে নিচ্ছি, কেলভিনটাকে আমরা আমাদের ফার্স্ট স্কেল ধরে নিচ্ছি এবং সেন্টিগ্রেডটাকে আমরা সেকেন্ড স্কেল ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আননোন ভ্যালু টি মাইনাস 273 কেন? কারণ আমরা জানি কি আননোন টেম্পারেচার মাইনাস ফ্রিজিং পয়েন্ট, তাহলে কেলভিন স্কেলের ফ্রিজিং পয়েন্ট কত? 273 বাই বয়লিং পয়েন্ট কত? 373 মাইনাস ফ্রিজিং পয়েন্ট উইচ ইজ 273 এবং মাইনাস করলে 100 আসবে। একইভাবে সি মাইনাস জিরো বাই 100 মাইনাস জিরো, এটা তো ক্লিয়ার। তাহলে 100 কেটে গেলে তাহলে আমরা বলতে পারি টি কে মাইনাস 273 ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তাহলে এখান থেকে 273 টাকা দিকে পারছে, 273 মানে 273, তাই তো? তাহলে টি কে ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন what কেলভিন স্কেল অ্যান্ড ডিগ্রি স্কেল, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল। ওকে, একইভাবে আমরা কেলভিন আর ফ্যারেনহাইটের মধ্যেও আমরা রিলেশন বের করতে পারবো, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে তোমরা এটা লিখে নাও। তাহলে আমরা দেখলাম যে কোনো বডি মিলিয়নস বিলিয়নস নাম্বার অফ মলিকিউলস দিয়ে তৈরি, ঠিক আছে? এবার একটা কথা শোনো, কোনো একটা বডির টেম্পারেচারকে রাইজ করতে, কোনো একটা বডি টেম্পারেচারকে রাইজ করতে আমাদের কি দিতে হয়? হিট দিতে হয়, রাইট? এবার একটা কথা শোনো, আমরা এক্ষুনি কি দেখলাম? টেম্পারেচার, হোয়াট ইজ টেম্পারেচার? না, বেসিক্যালি টেম্পারেচার ইজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। কি বললাম, বোঝা গেল? এবারে এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি করে বাড়বে? না, আমাকে মলিকিউলসগুলোর মোশন বাড়াতে হবে, তাই তো? কারণ আমরা কি জানি, যখন কোনো একটা পার্টিকেল এখান থেকে এতটা মুভ করলো, তার মানে তার যে ভেলোসিটি, তাহলে তার ভেলোসিটির উপরে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে। কারণ কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা কি জানি? হাফ অফ mv স্কোয়ার। তাহলে কোনো একটা পার্টিকেলের যদি ভি ইনক্রিজ হয় তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এতটা ক্লিয়ার যে কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা বডির টেম্পারেচারকে রাইজ করা মানে সেই বডিটার ভেলোসিটিকে রাইজ করা, মানে মোশনটাকে রাইজ করা। কারণ মোশন রাইজ হলে কি হবে? কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়া মানে কি? টেম্পারেচার বাড়া, তাই তো? তাই তো আমরা দেখেছি। হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার ইজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ এনি বডি, রাইট? এতটা ক্লিয়ার? এবারে শোনো, এইবারে আমাদের নেক্সট টপিক হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্বড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার। তাহলে আমি এখনই কি বললাম যে কোনো বডির টেম্পারেচারকে ইনক্রিজ করা মানে কি? সেই বডির যে মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলসগুলোর মোশনকে ইনক্রিজ করা, রাইট? তাহলে মোশনকে ইনক্রিজ করা মানে কি?
বাইরে থেকে এনার্জি দেওয়া, বাইরে থেকে এনার্জি ট্রান্সফার করা, তাই তো? যেই বডির কাছে মনে করো এনার্জি বেশি আছে সেই হাই এনার্জিওয়ালা বডি থেকে লো এনার্জিওয়ালা বডিতে এনার্জি ট্রান্সফার করা। তাহলে সেই এনার্জি ট্রান্সফারটাকে আমরা কি বলি? হিট। তাহলে হিটের ডেফিনেশন একটু দেখে নাও। ইট ইজ দ্য ইন্টারনাল এনার্জি অফ মলিকিউলস কনস্টিটিউইং দ্য বডি, ইট ফ্লোজ ফ্রম এ হট বডি টু আ কোল্ড বডি। আমি একটু আগেই বোঝালাম যে কেন হট বডি টু কোল্ড বডি, কারণ বেসিক্যালি হট বডি মানে কি? হট বডি মানে কি? কোনো একটা বডি যদি হট হয় তাহলে সেই বডির যে মলিকিউলসগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি মুভ করে, তাহলে ওদের মোশনটা প্রচুর ফাস্ট। তাহলে ফাস্ট মোশন মানে কি? কাইনেটিক এনার্জি বেশি। আর কোনো একটা বডি কোল্ড মানে কি? সেই বডির যে মলিকিউলসগুলো আছে সেগুলোর মোশন খুবই স্লো, যার ফলে কাইনেটিক এনার্জিও প্রচুর লো। কি বললাম, বোঝা গেল? এবারে যখন তুমি একটা হাই এনার্জিওয়ালা বডিকে যখন একটা লো এনার্জিওয়ালা বডির সাথে কন্ট্যাক্ট করবে, এনার্জির নিয়ম কি? হাই এনার্জি বডি থেকে লো এনার্জি বডিতে ট্রান্সফার হওয়া, তাহলে সেটাই হয়। বাট এই এনার্জির যে ট্রান্সফার, এই এনার্জি ট্রান্সফারটাকে আমরা কি বলছি? হিট। তাহলে হিট কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? টেম্পারেচার ডিফারেন্সের উপরে। তো বেসিক্যালি কোনো একটা বডির টেম্পারেচারকে রাইজ করা মানে সেই বডির মলিকিউলসগুলোর কাইনেটিক এনার্জি বা মোশনকে ইনক্রিজ করা, সেটা করতে হলে হিট দিতে হবে, এনার্জি দিতে হবে বাইরে থেকে, এক্ষুনি আমরা দেখলাম। সেই অ্যাবজর্পশন অফ হিট এনার্জি কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেই বডিটা অ্যাবজর্ব করছে হিট, সেই বডির কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টর? ফার্স্ট অফ অল হচ্ছে মাস। দেখো, যত বেশি মাস তত বেশি মলিকিউলস, ইয়েস অর নো? যত বেশি মাস তত বেশি মলিকিউলস, তাহলে ততগুলো মলিকিউলসের মোশনকে ইনক্রিজ করতে গেলে, ততগুলো মলিকিউলসের কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করতে গেলে বেশি হিট এনার্জি প্রয়োজন, রাইট? তাহলে আমরা কি দেখছি? কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য বডি। ভেরি গুড। দেন কি দেখছি? কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু বডি। ওকে, এবার এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি। দেখো, ধরো আমি বললাম আমার কাছে দুটো বডি আছে, একটা বডির টেম্পারেচার হচ্ছে 50-30 আর একটা হচ্ছে 50-20। কি বললাম? ক্লিয়ার? এবারে আমরা কি জানি যে হিট এনার্জি হটার বডি টু কোল্ডার বডিতে ট্রান্সফার হয়, ঠিক আছে? এবং কতক্ষণ হবে? যতক্ষণ না পর্যন্ত দুটো বডির টেম্পারেচার সেম হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? মানে টেম্পারেচার ডিফারেন্স যতক্ষণ না 0 হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কি করব? টেম্পারেচার মানে হিট কি হবে? ফ্লো করবে। ক্লিয়ার? এবারে দেখো, 50 to 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বডিতে যদি হিট ফ্লো হয় কতক্ষণ হতে পারে? ধরো এখান থেকে 10 ডিগ্রি সেলসিয়াস গেল, তার মানে কি এখন এই বডির টেম্পারেচার কত? 40 ডিগ্রি, এই বডির কত? 40 ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে যে খুব অল্প এনার্জি ফ্লোতেই দুটো বডির কিন্তু টেম্পারেচার ডিফারেন্স সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? তার মানে এই যে এর টেম্পারেচার রাইজ কতটা হচ্ছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, বাট আমার ক্ষেত্রে যদি 50 ডিগ্রি আর 20 ডিগ্রির যদি বডি থাকে সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো, এখান থেকে কিন্তু 50 to 20 টেম্পারেচার ডিফারেন্স কত? 20 ডিগ্রি, তাই তো? তাহলে এই বডি কতটা টেম্পারেচার গেইন করবে এই বডির থেকে? না, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কত হবে? এখান থেকে 10 গেল মানে 30, আরো 10 যাবে, তাই তো? না সরি 40, তাহলে আর 5 যাবে। তার মানে এখান থেকে যদি 15 মতো, প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস মতো যদি এইদিকে যায়, তাহলে দেখা যাবে যে দুটো বডির টেম্পারেচার ডিফারেন্স 0 হয়ে যাবে। তাহলে এই বডিটা কতটা টেম্পারেচার গেইন করছে? না 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই বডির রাইজিং টেম্পারেচার কত? 10 ডিগ্রি। এই বডির রাইজিং টেম্পারেচার কত? 15 ডিগ্রি। কি বললাম, বোঝা গেল? তাহলে হিট কিন্তু টেম্পারেচার ডিফারেন্স বা রাইজিং টেম্পারেচার অফ দ্য বডি সেম ব্যাপার, একই ব্যাপার, তার উপরে ডিপেন্ড করে, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলছে? ম্যাটেরিয়াল অফ দ্য বডি। বেসিক্যালি স্মল সি ইজ নাথিং বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটি, বাট আমি যেহেতু এখনো স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়াইনি, তো আমি জেনারেলি বলছি যে স্মল সি ইজ বেসিক্যালি নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। কি বললাম, বোঝা গেল? ওকে, তাহলে এবার আমরা যদি তিনটাকে যদি অ্যাডিশন করি তাহলে আমরা কি পাবো? কিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এমসি ডেল্টা টি। তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো হিট ক্যাপাসিটি কি? হিট ক্যাপাসিটি ইজ নাথিং বাট এই যে একটা বডি রয়েছে, এই বডির এই টোটাল বডিটার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে যতটা এনার্জি প্রয়োজন সেটাকে আমরা কি বলবো? এই বডির হিট ক্যাপাসিটি। কি বললাম? ক্লিয়ার? এবারে হিট ক্যাপাসিটির ফর্মুলা কি? ক্যাপিটাল সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা টি। ক্লিয়ার? আচ্ছা, বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি? দেখো, হিট ক্যাপাসিটি ইজ আ ম্যাক্রোস্কোপিক লেভেল, ঠিক আছে? মানে আমি বলছি যে টোটাল বডিটার টেম্পারেচার ইনক্রিজ করতে কতটা আমার হিট প্রয়োজন। বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটি নামেই ক্লিয়ার, একদম স্পেসিফিক বলতে চাইছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে হচ্ছে, ধরো এই যে একটা বডি রয়েছে, এই বডির ইউনিট মাস, আমি বললাম ধরো এই বডিটার ওজন হচ্ছে 10 কেজি। ওজন মানে ওয়েট, এই টোটাল বডিটার ওয়েট হচ্ছে 10 কেজি। তো আমি বললাম যে 1 কেজি মাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটা হিট এনার্জি প্রয়োজন সেটাকে আমরা কি বলবো? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর হিট ক্যাপাসিটি কি না? টোটাল 10 কেজির এই বডিটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে যতটা হিট আমাদের প্রয়োজন সেটাকে আমরা কি বলবো?
হিট ক্যাপাসিটি। ওকে, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলা এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্মল সি ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ ডিনোটেড বাই স্মল সি অ্যান্ড হিট ক্যাপাসিটি ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল সি। ওকে, দুটো ফর্মুলা ক্লিয়ার। আচ্ছা দেখো এখান থেকে আমরা ইউনিটটা ডিরাইভ করতে পারি, কি করে করব? সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা টি। এবারে এসআইতেই যদি আমরা বলি তাহলে কিউ কি হবে? জুল, অ্যান্ড ডেল্টা টি মানে টেম্পারেচারের ইউনিট কি হবে? কেলভিন হবে। তাহলে জুল কেলভিন ইনভার্স। কি বললাম, বোঝা গেল? তোমরা সিজিএসও বের করতে পারো, সিজিএসে কি হবে? সিজিএসও বের করতে পারো, তাই তো? আচ্ছা নেক্সট হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবারে স্পেসিফিক হিট ক্যাপাসিটির আমরা এসআইতে আমরা ইউনিটটা বের করব, কি হবে না কিউ এর ইউনিট কি? কিউ এর ইউনিট হচ্ছে জুল, জুল বাই এম এর এসআই ইউনিট হচ্ছে কেজি, অ্যান্ড টেম্পারেচার কত? কেলভিন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? এবারে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ভ্যালুজ মানে অ্যাপ্রক্সিমেটলি ওখানে আমরা তিনটে কম্পাউন্ড লিখে দিয়েছি। কি কি? ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স কে ইনভার্স, আইসের কত 2100 জুল কেজি ইনভার্স কে ইনভার্স, স্টিমের হচ্ছে 460 জুল কেজি ইনভার্স কে ইনভার্স। ওকে, তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এবারে দেখো এখানে একটা পয়েন্ট বলি, এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা কিন্তু মাসের উপরে ডিপেন্ড করে। মাসের উপরে ডিপেন্ড করে মানে কি? দেখো এটা তো একটা 10 কেজির বডি, আমি এক্ষুনি বললাম এই 10 কেজির বডিতে আমি ধরে নিচ্ছি 20টা মলিকিউলস আছে। ক্লিয়ার? তাহলে এই 10 কেজির বডিতে কতগুলো মলিকিউলস আছে? 20 খানা মলিকিউলস আছে। এইবারে এই বডিটার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো মানে কি? আমি বারবার বলছি, মানে আমি বলছি না পুরো চ্যাপ্টার একদম পুরো মানে ডেপথে গিয়ে পড়াবো, ভালো করে বুঝবে, শুধু মুখস্থ করবে না। মুখস্থ করলে কিন্তু বেকার, দুদিন পরে ভুলে যাবে। শিখে নাও ভালো করে। আবার বলছি, এইটা একটা 10 কেজির বডি, কি বললাম, বোঝা গেল? এই 10 কেজির বডির টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো মানে কি? আমি ধরে নিচ্ছি এই 10 কেজির বডিতে 20 খানা মলিকিউলস আছে, ঠিক আছে? 20 খানা মলিকিউলস আছে। এইবারে টেম্পারেচার বাড়ানো মানে কি? কি বললাম এক্ষুনি, একটু আগে আমি কি বললাম? যে টেম্পারেচার বাড়ানো মানে মলিকিউলস গুলোর মোশনকে ইনক্রিজ করা। কি বললাম, বোঝা গেল? মানে মলিকিউলস গুলো যত বেশি ভেলোসিটির সাথে মুভ করবে তত কাইনেটিক এনার্জি বাড়বে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেই কাইনেটিক এনার্জি বা মোশন বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? হিট দিতে হবে, ইন্টারনাল এনার্জি দিতে হবে। এক্ষুনি বললাম তাই তো, যে হাই এনার্জি কোন একটা বডি থেকে লো এনার্জির বডিতে আমাকে হিট ট্রান্সফার করতে হবে। কেন? এই বডিটা টেম্পারেচার রাইজ করার জন্য। টেম্পারেচার রাইজ মানে কি? প্রত্যেকটা মলিকিউলসের মোশনকে ইনক্রিজ করার জন্য। কি বললাম, বোঝা গেল? এইবারে দেখো তাহলে এবারে এই 10 কেজির বডিটা যদি 20 কেজি হয়ে যায়, কি বললাম, বোঝা গেল? 20 কেজি মানে ধরো এখন এই দুটো পেন, এই দুটো পেন এখন টোটাল মিলিয়ে কত? এক একটা পেনের ওজন হচ্ছে 10 কেজি করে। তাহলে দুটো পেনের ওয়েট কত? 20 কেজি। তাহলে একটা 10 কেজির পেনে যদি 20 খানা মলিকিউলস থাকে, তাহলে এখন দুটো পেন টোটাল কতগুলো মলিকিউলস কন্টেন করে? অবভিয়াসলি 40 খানা। তাহলে এবারে দেখো 20 খানা মলিকিউলসের মোশন ইনক্রিজ করতে যতটা হিট এনার্জি প্রয়োজন, অবভিয়াসলি 40 খানা মলিকিউলসের মোশনকে ইনক্রিজ করার জন্য বেশি হিট এনার্জি প্রয়োজন হবে। খুব জেনারেল একটা ব্যাপার। তাহলে এতটা বোঝা যাচ্ছে যে এই টোটাল 20 কেজির যে বডিটা, এই বডিটার টেম্পারেচারকে রাইজ করতে গেলে কিন্তু আমাকে বেশি এনার্জি প্রডিউস করতে হবে, তাই তো? বেশি এনার্জি আমাকে ট্রান্সফার করতে হবে। ক্লিয়ার? তাহলে হিট ক্যাপাসিটি কিন্তু মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে মাসের উপরে কিন্তু ডিপেন্ড করছে। এইবারে একটা জিনিস, এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু মাসের উপরে ডিপেন্ড করে না। এবার অনেকের ডাউট আসতে পারে যে দাদা ফর্মুলাতে তো রয়েছে যদি মাস কমাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি বাড়বে, মাস বাড়ালে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কমে যাবে। দেখো একটা কথা বলি, ফর্মুলায় আছে বলেই যে মাসের উপরে ডিপেন্ড করবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। কেন বোঝাই? দেখো এটা একটা ধরো 10 কেজির বডি। ওকে, এই যে 10 কেজির বডিটার আমি কি বলছি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি? ইট ইজ স্পেসিফিক ভ্যালু। তার মানে এই 10 কেজির বডিটার টোটাল বডিটার আমি যদি টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যাই, তাহলে যতটা এনার্জি প্রয়োজন সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। বাট আমি বলছি এই 10 কেজির বডিটার ইউনিট মাস মানে আমি ধরে নিচ্ছি 1 কেজি। ওকে, তাহলে এই 1 কেজি এই মাসটার মানে টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আমাকে যতটা হিট দিতে হবে সেটা তো ফিক্সড। কি বললাম, বোঝা গেল না? ধরো তোমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, কি বললাম, বোঝা গেল? একটা স্টুডেন্টের জন্য একটা করে বুক অ্যালট করা হয়েছে। ওকে, মনে করো স্কুল থেকে গল্পের বই বিলি করা হচ্ছে, পার স্টুডেন্ট একটা করে বই পাওয়া যাবে, ঠিক আছে? পার স্টুডেন্টের জন্য একটা করে বই। তাহলে একটা স্টুডেন্ট কটা বই পাবে? একটা বই পাবে। তাহলে 10টা স্টুডেন্ট কটা বই পাবে? 10টা বই পাবে। তাহলে দেখো স্টুডেন্টসের নাম্বার বাড়লো, নাম্বার অফ বুকস কিন্তু বেড়ে গেল, রাইট? বাট পার স্টুডেন্ট কিন্তু বুক কিন্তু ইনক্রিজ হলো না কিন্তু। কি বললাম, বোঝা গেল? পার স্টুডেন্টের যে বুক, তাহলে বুক পার স্টুডেন্ট সেটা কিন্তু ইনক্রিজ হলো না।
এখন ভাবো স্টুডেন্ট যদি 10 থেকে 20 হয়ে যায় বা 30 বা 40 হয়ে যায়, বুকসের নাম্বার বাড়বে। মানে আমি এটাই বলতে চাইছি, স্টুডেন্টের নাম্বার যত বাড়বে নাম্বার অফ বুকস তত বাড়বে অবভিয়াসলি, বাট পার স্টুডেন্ট পার হেড নাম্বার অফ বুকস কিন্তু সেই সিমিলারই থাকবে, একটা করেই বই দেওয়া হবে। কি বললাম বোঝা গেল? তার মানে 1 কেজির একটা ইউনিট মাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হিট যতটা প্রয়োজন সেটা একটা ফিক্সড ভ্যালু। এবারে এই 1 কেজির মাস তুমি অ্যাড করতে করতে তুমি 10 কেজি যদি করে নাও তাহলে হিট সেই অনুযায়ী বাড়বে, যদি 20 কেজি করে নাও হিট সেই অনুযায়ী বাড়বে। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মাস যদি ডবল হয়, তুমি মাসটাকে ধরে নাও নাম্বার অফ স্টুডেন্টস এবং এটা হচ্ছে নাম্বার অফ বুকস, তার মানে নাম্বার অফ স্টুডেন্টস যদি বেড়ে যায় নাম্বার অফ বুকস কি হবে? বেড়ে যাবে। তাহলে আগে ধরো একটা স্টুডেন্ট ছিল, কটা বুক লাগছিল? একটা বুক লাগছিল। এবারে যদি 10 জন স্টুডেন্ট হয় তাহলে কটা বুক লাগবে? 10টা বুক লাগবে। তাহলে আলটিমেটলি উপরের 10 আর নিচের 10 কেটে যাবে, আলটিমেটলি রেশিওটা তোমার সেম থাকবে। কি বললাম বোঝা গেল কিনা? তার মানে পার ইউনিট মাসের যে হিট সেটা কিন্তু ফিক্সড থাকবে, মানে আমাদের রেশিও কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার মানে মাস যদি চেঞ্জ হয় তাহলে হিটও কিন্তু চেঞ্জ হবে, মাস যদি ডবল হয়ে যায় রিকোয়ার্ড হিট কিন্তু ডবল হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের রেশিওটা কি থাকবে? সেম থাকবে, এবং সেক্ষেত্রে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু একদমই মাসের উপরে ডিপেন্ড করবে না। কি বললাম বোঝা গেল? তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু মাসের উপরে ডিপেন্ড করে না। ক্লিয়ার? এবং এটা কিন্তু ভাইভার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দেখো স্মল সি এই যে ভ্যালুটা এখানে কিন্তু এম রয়েছে ফর্মুলায়। তুমি যদি মানে লাইক দূর থেকে ভাবো, দূর থেকে ভাবলে মানে মনে করো যে পড়েনি সে কি ভাববে? সে ভাববে দেখো ফর্মুলায় তো মাস রয়েছে, তাহলে মাস যদি চেঞ্জ হয় অবভিয়াসলি স্মল সি চেঞ্জ হবে, বাট এটাও দেখতে হবে যে মাস যদি চেঞ্জ হয় হিটও কিন্তু চেঞ্জ হবে। কি বললাম বোঝা গেল? তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আশা করি ক্লিয়ার। এবারে দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হলো রিলেশন বিটুইন ক্যাপিটাল সি মিনস হিট ক্যাপাসিটি অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেটা আমরা একটু ডিরাইভ করবো। 1 মিনিট এটা মুছে নিই আমি এটা। দেখো আমরা কি শিখেছি? ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল্টা টি অ্যান্ড স্মল সি ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই এম ডেল্টা টি, রাইট? 1 মিনিট আমি একটু পেনটা চেঞ্জ করে দিই। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা কি লিখতে পারি? স্মল সি ইন্টু এম ইন্টু ডেল্টা টি। তাহলে এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে ফ্রম 1 and 2 we can write q এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে ক্যাপিটাল সি ইকুয়াল টু স্মল সি ইন্টু এম ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা টি, ইয়েস অর নো? তাহলে ডেল্টা টি আর ডেল্টা টি কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু স্মল সি, ক্যাপিটাল সি ইকুয়াল টু এম ইন্টু স্মল সি। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন হিট ক্যাপাসিটি অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন heat capacity and specific heat capacity, sorry SHC। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। দেখে নাও তো আমাদের নেক্সট টপিক হলো লেটেন্ট হিট। লেটেন্ট হিট কি? দেখো আমরা জানি যখন কোনো একটা বডিকে আমরা হিট দিই সেই বডির কি হয়? টেম্পারেচার রাইজ করে, আমরা এক্ষুনি দেখলাম, মানে এতক্ষণ ধরে আমরা তাই নিয়ে পড়াশোনা করছি। তো কোনো একটা বডিকে হিট দিতে দিতে এমন একটা পয়েন্ট পরে দেখা যায় যে সেই বডিটা নিজের স্টেট চেঞ্জ করতে শুরু করে। তার মানে ধরো তোমার কাছে একটা আইস কিউব আছে, সেই আইস কিউবকে তুমি ক্রমাগত হিট দিচ্ছ, তার ফলে কি হয়? একটা টাইম পরে দেখা যায় যে আইসটা মেল্ট হতে শুরু করে, তাই তো? তাহলে যেই পয়েন্টে বা যেই টেম্পারেচারে আইস মেল্ট হতে শুরু করে সেটাকে আমরা কি বলি? মেল্টিং পয়েন্ট অফ আইস। তাহলে এই যে চেঞ্জ অফ স্টেট, এই টাইমে দেখা যায় যে টেম্পারেচার হয়ে যায় কনস্ট্যান্ট। তার মানে এখন তুমি যদি হিট ইনক্রিজও করো তাতে কিন্তু টেম্পারেচার আর ইনক্রিজও করে না, না তো ডিক্রিজ করে। ওকে, তো আমরা একটু দেখে নিই কি লেখা আছে। When a substance is heated, its temperature increases. If it is heated continuously, then a change of state takes place. During the change, the temperature of the substance remains constant. At this stage, the heat given to the substance does not increase its temperature but is used in changing the state of the substance. তার মানে এখন তুমি যদি আরো হিট ইনক্রিজ করো, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, বরঞ্চ সেই হিট কোথায় কাজে লাগে? না বডির যেটা স্টেট সেটাকে চেঞ্জ করতে কাজে লাগে, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, রাইট? ওকে, তাহলে আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ ইউনিট মাস অফ এ সাবস্টান্স অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাই তো এখনই কি বললাম
যে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায়, যখনই স্টেট চেঞ্জ হওয়া শুরু হয় তখন কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায়, এবং যে অতিরিক্ত হিট তুমি দিচ্ছ সেটা কোথায় কাজে লাগে, সেই অবজেক্টের স্টেটটাকে চেঞ্জ করতে কাজে লাগে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেটাই লেখা রয়েছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ কল্ড লেটেন্ট হিট অফ দ্য সাবস্টেন্স। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, লেট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য অ্যামাউন্ট অফ হিট কিউ ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ মাস এম। তাহলে আমার কাছে একটা মাস আছে যার স্টেট আমি চেঞ্জ করতে চাই, ধরো একটা আইস আছে, সেই আইসের মাস হচ্ছে এম, সেই এম মাসের আইসটাকে আমাকে ওয়াটারে চেঞ্জ করতে হবে, মানে স্টেট চেঞ্জ করতে হবে, সলিড থেকে লিকুইডে নিয়ে যেতে হবে। তাহলে তার জন্য যেই হিট প্রয়োজন সেটাকে আমি ধরে নিচ্ছি কিউ। তাহলে আমরা বলতে পারি এল ইজ নাথিং বাট ক্যাপিটাল কিউ বাই স্মল এম। এখানে এলটা ইজ আ কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, লেটেন্ট হিট অফ দ্য সাবস্টেন্স। কি বললাম, ক্লিয়ার? ইয়েস অর নো? এবারে লেটেন্ট হিটকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন আর একটা হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন কি? দ্য অ্যামাউন্ট অফ হিট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ ইউনিট মাস অফ এ লিকুইড ইনটু ভেপার। কি বললাম, বোঝা গেল? তাহলে বেসিক্যালি লেটেন্ট হিট কি? লেটেন্ট হিট হচ্ছে একটা অ্যামাউন্ট অফ হিট যেটা কিনা কোনো একটা অবজেক্টের স্টেটকে চেঞ্জ করতে কাজে লাগে। এবারে যদি আমরা স্টেট যদি আমরা স্পেসিফিক বলে দিই, যে আমরা বলে দিচ্ছি এখানে লিকুইড থেকে ভেপারে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে যেই অ্যামাউন্ট অফ হিট প্রয়োজন সেটাকে আমরা কি বলবো, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। কেন? কারণ লিকুইড ভেপারে চেঞ্জ হচ্ছে, সেই কারণে যে অ্যামাউন্ট অফ হিট প্রয়োজন সেটাকে আমরা কি বলবো, লেটেন্ট হিট বাট অফ ভেপারাইজেশন। কি বললাম, বোঝা গেল? তাহলে এতটা ক্লিয়ার? তাহলে লিকুইড থেকে ভেপারে নিয়ে যেতে আমরা কি করছি, যে হিট দিচ্ছি সেটাকে আমরা কি বলছি, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। তাহলে একইভাবে যদি আমরা কোন একটা সলিড থেকে লিকুইডে আনতে চাই, তাহলে আমাদের যেই অ্যামাউন্ট অফ হিট দিতে হয় সেটা হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। ওকে, আচ্ছা, যেমন এখানে লেখা রয়েছে, দেখো, দ্য লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ স্টিম ইজ 536 ক্যালোরি পার গ্রাম। তার মানে আমরা বলতে পারি 1 গ্রাম অফ ওয়াটারের 1 গ্রাম অফ ওয়াটারকে যদি আমরা ভেপারে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু 536 ক্যালোরি অ্যামাউন্ট অফ হিট কিন্তু আমাদের প্রয়োজন। কি বললাম, আবার বলছি, দ্য লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ স্টিম ইকুয়াল টু 536 ক্যালোরি পার গ্রাম। মানে কি? এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে দ্য লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ স্টিম ইকুয়াল টু 536 ক্যালোরি পার গ্রাম, এটা কি মিন করে? তাহলে তোমায় কি লিখতে হবে না, 1 গ্রাম অফ ওয়াটারের 1 গ্রাম অফ ওয়াটারকে ভেপারে কনভার্ট করতে যেই পরিমাণ হিট দরকার, সেই হিটের পরিমাণ কত হতে হবে না, 536 ক্যালোরি। ওকে, একইভাবে দেখো, দ্য লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইকুয়াল টু 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে 1 গ্রাম অফ আইসের 1 গ্রাম অফ আইসকে যদি আমরা ওয়াটারে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের 80 ক্যালোরি হিট প্রয়োজন। কি বললাম, ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের লেটেন্ট হিট। আচ্ছা, এবারে তোমাদের জন্য একটা কথা বলার ছিল, যে বেসিক্যালি দেখো লেকচারটা অনেকটা লেন্দি হয়ে গিয়েছে, তো আপাতত আমরা পার্ট 1 রাখছি। পার্ট 2টা আমি আপলোড করব, এবং পার্ট 1 পার্ট 2 যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, পার্ট 2 লেট হবে না, পার্ট 2 আমরা নেক্সট দিন, মানে পার্ট 1 আজকে আপলোড হয়ে গেল, পার্ট 2 আমাদের কালকেই আপলোড হয়ে যাবে আশা করি। তো যখনই পার্ট 2টা আপলোড হয়ে যাবে, তখন আমি কি করব, পার্ট 1 আর পার্ট 2কে মার্চ করে, যেটা আমাদের ওয়ান শট লেকচার, সেটা আমি আপলোড করে দেবো। ক্লিয়ার? তো আশা করি কোনো ডাউট নেই। তো তোমাদের আশা করি লেকচারটা ভালো লেগেছে। তো কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা জানাতে পারো। আর নেক্সট লেকচারে আমরা কি করব, পার্ট 1 আমরা কি পড়লাম, হিট, টেম্পারেচার, এছাড়াও আমরা টেম্পারেচারের স্কেল নিয়ে পড়াশোনা করলাম, এবং হিটের যে ফর্মুলা, এছাড়াও হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অথবা লেটেন্ট হিট বলো, এগুলো আমরা পড়াশোনা করলাম, তাই তো? তো এবারে আমরা পার্ট 2তে কি করব, পার্ট 2তে আমাদের মেন যেটা জিনিস সেটা হচ্ছে ক্যালোরিমিটার এবং প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, এছাড়াও যে চেঞ্জ অফ স্টেট সেটা আমরা দেখবো। বেসিক্যালি হিট কি করে, হিট যেমন কোনো একটা অবজেক্টের স্টেটকে চেঞ্জ করে, এছাড়াও কোনো একটা বডির ডাইমেনশন বা শেপ অ্যান্ড সাইজ এগুলোকে চেঞ্জ করে, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আশা করি পার্ট 1 তোমাদের ভালো লেগেছে। তো যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখা হচ্ছে পার্ট 2তে, এবং পার্ট 2 কালকেই আপলোড হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, না হলে হয়তো চ্যানেল হারিয়ে যাবে, তারপর হয়তো পার্ট 2 আর খুঁজেই পেলে না। তাছাড়া ইউবি ফিজিক্স তুমি যদি সার্চ করো, তাছাড়া তুমি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টিল দেন, টাটা, বাই বাই।